দেশে আর ফেরার সুযোগ নেই সাকিব আল হাসানের, সেটা এখন স্পষ্ট। এই বিষয়টি দিয়েই শুরু করতে চাই আজকের আলোচনা। আমাদের সাথে আছেন খেলাযোগের স্টুডিওতে সিনিয়র ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী। সিকান্দার আলী, স্বাগত আপনাকে খেলাযোগে, সেই সাথে শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। সাকিব আল, যেটা শুরুতে বলছিলাম যে তরুণদের আইডল সাকিবের যে ক্রেজ, সাকিবের জন্য গলা ফাটানো তরুণরাই তো আসলে এই ক্রিকেটকে গ্যালারি থেকে উন্মাদনার কথা বলি, সোশ্যাল সাইটগুলোতে তার বন্দনার কথা বলি, সাকিবের স্ট্যাটস, নানান ধরনের রেকর্ড, সব কিছু নিয়ে নাড়াচাড়া, উৎসবে মাতা, সব কিছুই আসলে এই দেশের তারুণ্য উদযাপন করেছে বছরের পর বছর ধরে, প্রায় এক যুগের বেশি, দেড় যুগের কাছাকাছি সময় ধরে। সাকিবের প্রতি এই যে ভালোবাসা তরুণদের, সেটা আসলে তিনি কতটা এটাকে মর্যাদা দিলেন? দেখুন, প্রথমত তার রাজনীতিতে যাওয়াটাই উচিত হয়নি, একেবারেই কোনোভাবেই না। আমি বলবো যে যারাই এই স্পোর্টসম্যান থাকেন তাদের একেবারে খেলাধুলা শেষ করার পরবর্তীতে তাদের হয়তো রাজনীতি করেন কিংবা বিজনেস করেন, যেটাই করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যখন খেলোয়াড় একটা জায়গায় রানিং এবং তখন ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করছেন, তখন অবশ্যই আপনাকে সমস্ত কিছুর ঊর্ধ্ব থেকে দেশের হয়ে পারপাস সার্ভ করা উচিত ছিল। এবং এই যে তারুণ্যের কথা বললেন আপনি, তারুণ্যের জায়গায় কিন্তু তিনি রেসপেক্টটা রাখতে পারেননি। এখন অনেক ধরনের যুক্তি রয়েছে এখানে, কেন রাখতে পারেননি? প্রথমত তিনি একটু ইগোয়েস্টিক ম্যান। যখন যে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেই সিদ্ধান্তে অটল থাকেন। এই ইগোয়েস্টিক জায়গা থেকে তিনি তার জায়গা থেকে সরেননি। আবার তার কথা হলো যে আমি তো দোষ করিনি, আমি তো দেশে ছিলাম না, আমি তো খুনের সঙ্গে জড়িত না। কিন্তু যে দলের সঙ্গে তিনি জড়িত ছিলেন সেই দলের মানুষই তো আপনার এখানে আমজনতাকে, এখানে ছাত্র জনতাকে হত্যা করেছে। যখন খুনের সঙ্গে জড়িত পুরো দল, যখন একটা সরকার পালিয়ে যায় এই দেশ থেকে, তখন বুঝতে হবে যে আপনাকে ফিরতে হলে এখানে শুদ্ধি হয়ে বিশুদ্ধ রূপে ফিরতে হবে। কিন্তু সেই সাকিব সেটা মেনে নিতে পারেননি এবং সেটা করতেও চাননি। তিনি হয়তো একবার একটা স্টেটমেন্ট দিয়েছিলেন হালকা করে যে তিনি সমব্যথী। কিন্তু যেভাবে চেয়েছিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যেভাবে চেয়েছিলেন কিংবা তারা যেভাবে চেয়েছিলেন, সেটা হয়তো তাদের মনোপুত হয়নি। কিন্তু মারাত্মক ব্যাপার হচ্ছে যে সাকিব বারবারই দেশে ফিরতে চেয়েছেন, অবসর নিতে চেয়েছেন, টেস্ট খেলে তিনি হালকা করতে চেয়েছেন। কারণ দেশে একবার ফিরতে পারলে এখান থেকে যদি আপনার টেস্টের থেকে কিংবা ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তার পরবর্তীতে যেটা হবে দেশে তার কাজ কারবার বা ব্যবসা বাণিজ্য, যেটাই বলেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কিন্তু আনফর্চুনেটলি তিনি হয়তো ভুলে গিয়েছেন বা অনুধাবন করতে পারেননি তার পক্ষে আসলে দেশে ফেরা ব্যাপার ছিল না এবং সহজ ছিল না। ওই সময় দেশে ফিরলে যে কেউ তার গায়ে হাত তুলতে পারত, যে কেউ তাকে হামলায় শিকার, মানে যে কারো হামলার শিকার হতে পারতেন। সেই সব জায়গা থেকে আসলে কোনো সরকারই তাকে ফেরানোর উদ্যোগ গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণ যদি কোনো হামলা হয়, কোনো আঘাতপ্রাপ্ত হন, তাহলে আন্তর্জাতিক মিডিয়ায় যেভাবে নিউজ হবে, এবং যেটা আমরা দেখলাম তার বাড়িতে ককটেল বোমা হামলার কারণে, আগুন দেওয়ার কারণে সারা পৃথিবীতে নিউজ হয়েছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড অন্য কোনো নেতার বাড়িতে যদি হামলা হয়ে থাকে সেটা কিন্তু এইভাবে প্রকাশ পাবে না। সাকিব ইজ এ ব্র্যান্ড, বাংলাদেশের মুখ। এখন বাংলাদেশের মুখ হয়ে যখন ছিল এতদিন এবং এখনও রয়েছেন, সেই ক্ষেত্রে আবার তিনি একটা দলীয় মুখ। যখন আওয়ামী লীগ তাকে ব্যবহার করছে, যেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের এখানেও দেখলাম যে সাকিবকে, তার যে ইমেজটা রয়েছে সেটা ব্যবহার করছে। আওয়ামী লীগ তাকে দলে নিয়েছে এই কারণেই যে সাকিবের মতো ব্র্যান্ডকে যদি আমি দলে রাখতে পারি, ইন্টারন্যাশনালি এই দলটার যেভাবে নামটা প্রচারিত হবে, যেভাবে সামনে আসবে, সেই পজিটিভ ইমেজ তৈরি হবে, অন্য কারো ক্ষেত্রে হবে না। কোনো নেতা কয়জন চেনে এই বাংলাদেশে? একমাত্র ধরেন দুই একজন বড় নেতা ছাড়া আর কয়জনকে চেনে? কিন্তু সাকিব আল হাসানকে সবাই চেনে। এবং এই সাকিব আল হাসানের কারণে তিনি যতগুলি স্টেটমেন্ট দিচ্ছেন গত দুই বছরে, সমস্ত স্টেটমেন্টগুলো আলোড়িত হচ্ছে। এবং অন্য নেতারা সারাদিন চিৎকার করে, ইভেন শেখ হাসিনা চিৎকার করেও তেমন কিছু করতে পারছেন না, কিন্তু সাকিব একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেই ইন্টারভিউ দিয়ে পুরো বিশ্ব গরম করে রাখছেন, আন্তর্জাতিক মিডিয়া হাইলাইট পাচ্ছেন। কিন্তু সাকিবের চরিত্রের ভেতরে একটা টেন্ডেন্সি আমরা সব সময় দেখেছি যে তিনি একটা ডোন্ট কেয়ার মুডে থাকেন। তিনি বিসিবিকে তোয়াক্কা করেন না, তিনি ফ্যানদেরকেও কখনো আসলে সেভাবে তোয়াক্কা করেন না, সমালোচনাকে কখনোই তোয়াক্কা করেন না। এটা কি তার ক্যারেক্টারের একটা অংশ বলেই কি তিনি তার কাজ করে যাবেন, কিন্তু একই সাথে তিনি দেশেও ফিরতে চাইবেন? ব্যাপারটা কি একটু কন্ট্রাডিক্টরি কিনা? ডেফিনেটলি আপনার দ্বিচারিতা। একজন মানুষ তখনই আপনার সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে পারে কিংবা একটা জায়গা থেকে অ্যাচিভ করতে পারে। দেশে ফেরার তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে বা সে প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে হলে তাকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হতো,
পুরো আমজনতা কিংবা এই দেশে যারা আন্দোলনে ছিল, এখানে ম্যাক্সিমাম মানুষই আন্দোলনে ছিল বা সমর্থন ছিল, সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা দুঃখ প্রকাশ করে ভালোভাবে তিনি যদি বলতেন আমি রাজনীতি থেকে চিরতরে ইস্তফা দিলাম এবং এই রাজনীতি আমার অংশ নয়। যেমন আপনার আমরা দেখেছি শ্রীলঙ্কার সানাথ জয়সূরিয়া বলেছেন যে রাজনীতিতে যাওয়া আমার ভুল ছিল, যদিও সাকিব এই কথা কখনোই বলেননি কিংবা অন্য কেউ কখনোই বলেননি যে তাদের রাজনীতিতে যে যাওয়া ভুল ছিল। বরঞ্চ তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এক একজনের অনুধাবন এক এক রকম। তার মানে তিনি রাজনীতিতে যখন বিলংস করছেন, যখন আওয়ামী লীগের সত্তাকে ধারণ করে আছেন, যখন আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনাকে ক্যাপ্টেন মানছেন এবং প্রতিনিয়ত আবার দেশে ফেরার কথা বলছেন, আবার নিরাপত্তার কথা বলছেন, তখন এটা হচ্ছে যে হয় হাস্যকর অথবা এটা হচ্ছে তিনি পুরোটাই গেম খেলছেন। এটা পুরোটা গেম খেলা, তার A to Z দেখবেন গেম খেলা। তিনি জানেন ভালো করে দেশে ফিরতে পারবেন না, তবু আলোচনায় থাকার জন্য। এটাই রাজনীতি। রাজনীতির অংশ হলো কাউকে না কাউকে দিয়ে আপনার ফায়ার ওয়ার্ক করতে হবে। যখন আগুন বারুদটা থাকবে আপনার কাছে, ওই কাঠি জ্বালিয়ে দিলে ওখানে তো স্পার্ক হবে, আগুন তো দেখা যাবে। সেটাই করছেন সাকিব। সাকিব হলো আওয়ামী লীগের ট্রাম্প কার্ড এবং তাকে দিয়ে সবসময় একটা স্পার্কিং মুডে রাখছেন। এই থাকাটাই হচ্ছে সেই সাকিব, সেটাই করছেন যেটা আসলে এই দেশের পাবলিক বললে পরে স্পার্ক করবে এবং বিরোধিতা করবে কিংবা আলোড়িত হবে। এখন বাংলাদেশ সরকারের যে ক্রীড়া মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী, তিনি কিন্তু অলরেডি বলেছেন সাকিবের দেশে ফেরার কোনো আর সুযোগ নাই এই মুহূর্তে। কারণ তিনি যেটা করেছেন আওয়ামী লীগের পক্ষে, দেশে ফেরার ফ্যাসিজমের সুযোগ পক্ষে। নেই বলতে আইনি যে প্রক্রিয়া, আইনি তার প্রক্রিয়া, বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই প্রসেস মেনেই তাকে আসলে না, এখন তো সে যদি দেশে ফিরতে চাইছে এমনিই ফিরতে পারে। এখন তিনি যে প্রক্রিয়ায় যাচ্ছেন যে তিনি নিরাপত্তা এই দেশে একদম তাকে সেফ, আমি বুঝলাম তাকে তো এসএসএফ দিয়ে সার্বক্ষণিক পাহারা দেবে না, তিনি তো সেই ফিগার না, সেই মানুষও না। তাহলে কেন আপনি কি নিরাপত্তা চাচ্ছেন? আপনি রাস্তাঘাটে কেউ আপনাকে গালি দিবে না, রাস্তাঘাটে কেউ আপনাকে ঢিল ছুড়বে না, ডিম মারবে না, এটা তো এই নিরাপত্তা আপনাকে কে দেবে? এদেশে আপনি ফিরতে পারবেন না এখন। আপনার যদি অনুকূল পরিবেশ কখনো থাকে, তৈরি হয়, সেটাও আরও 10 বছর অপেক্ষা করতে হবে আপনাকে। কিন্তু এই মুহূর্তে আপনার পুরোটাই হচ্ছেন রাজনীতি। এখন রাজনীতি, যে রাজনীতি করার সে তো করবেই। এবং যেটা বললাম যে আমিনুল হক যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন তার জায়গা থেকে যে তার একটা চেষ্টা, হয়তো তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে সাকিব যেহেতু প্লেয়ার এবং তার যেহেতু একটা দেশে ফেরার আকাঙ্ক্ষা রয়েছে এবং তিনি বাংলাদেশের হয়ে আবার একটু খেলতে চান বা অবসর নিতে চান, বিশ্বকাপটাও খেলতে চান, দেখলাম রয়টার্সে বলেছেন। তো আলটিমেটলি তার এইসব কিছুই খেলা হবে না, তিনি সবটাই জানেন। এবং এইসব কথা বলে তার যে ফ্যান ফলোয়ার্স রয়েছে, একটা ফলোয়ার্স তো তার রয়েছে, এবং আওয়ামী লীগ ফলোয়ার যারা রয়েছেন এরকম ধরনের 3-4 কোটি লোক তো তার পক্ষে থাকবেই। তো সেই লোকগুলি হয়তো এখন সাইলেন্ট রয়েছেন বলে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু তার ওই মানুষগুলোকে চাঙ্গা করার জন্যই এবং ওই মানুষগুলোর প্রতি ওই মানুষগুলোর আস্থা জয় করার জন্য এই ধরনের কথা কিন্তু তিনি বলে যাচ্ছেন। জি, জায়গাটাতে আসলে খুব বেশি হতাশার, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য, যেটা দিয়ে আসলে শুরুটা করলাম, যে তার প্রতি যে একটা ক্রেজ ছিল, সাকিব অবিসংবাদিত অনেক সমালোচনা, অনেক দুর্নীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে সেই কাকড়ার খামার, অনেক ধরনের আলোচনা রয়েছে, কিন্তু তরুণ প্রজন্মের কাছে তার কোনো কিছুরই আসলে মূল্য ছিল না। অ্যাজ এ সাকিব আল হাসান তাদের আইডল ছিল, ওই সব কোনো সমালোচনায় আসলে হালে পানি পায়নি। কিন্তু এই পর্যায়ে এসে খুব সম্ভবত তিনি সেই সমর্থনটাও হারিয়ে ফেলেছেন এই মুহূর্তে, সেটাই অন্তত মনে হচ্ছে। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা আরেকটা হতাশার খবর আসলে, ডারউইনে 54 রানে অল আউট হয়ে গেছে সেকেন্ড ইনিংসে বাংলাদেশ, অস্ট্রেলিয়া 11-এর এগেনস্টে। ব্যাপারটা আসলে কতটা অ্যালার্মিং 54 রানে অল আউট হয়ে যাওয়া? দেখুন, একটা টেস্টের যে ডারউইন টেস্টটা কেমন হতে পারে তারই কিন্তু একটা প্রতিচ্ছবি আমরা অলরেডি দেখে ফেলেছি। বা ডারউইনের যখন আপনি একাডেমি মাঠ না, তাদের মূল স্টেডিয়ামের পাশে আরেকটা যে স্টেডিয়াম থাকে বিভিন্ন খোলা প্রান্তর, ওই স্টেডিয়ামটা দেখলাম। তো সেখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যখন অস্ট্রেলিয়া 11-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না, বাংলাদেশের ব্যাটিং লাইন কিন্তু খুবই ভালনারেবল একটা জায়গায় রয়েছে। দেশের মাটিতে আপনি পাকিস্তানের বিপক্ষে 2টো টেস্ট খেলে, আপনি কম্পিটিটিভ টেস্ট খেলে এবং খুব ভালোভাবে জিতেছেন। দ্যাট ডাজেন্ট মিন যে আপনি সব জায়গায় জিতবেন। আপনি জিম্বাবুয়েতে পরীক্ষা দিতে পারেননি, পরীক্ষা নিয়েছে উল্টো। জিম্বাবুয়েতে আপনি খুব বাজেভাবে টেস্ট হেরেছেন, 2 দিনে হেরেছেন। তার মানে হচ্ছে আপনার ব্যাটিং লাইন আপ খুবই দুর্বল। এবং যখন বোলাররা আপনার 355 রানে অস্ট্রেলিয়া 11-কে অল আউট করলো, তখন আপনার উচিত ছিল সেকেন্ড ইনিংসটা আপনি খুব ভালো খেলবেন। কিন্তু আপনি যাদের কাছে, একজনের কাছে 8 উইকেট দিলেন আপনি, ক্যাম্পারের কাছে। তো
তিনি 8টা উইকেট নিয়ে নিলেন এই সকালবেলা। কাল মনে হচ্ছিল যে গতকাল যে বাংলাদেশ বোধহয় ইনিংস ডিফিট হতেও পারে বা ম্যাচটা হারবে। কিন্তু এইভাবে যে হারবে করুণভাবে একজন মাত্র প্লেয়ার যিনি তানজিদ হাসান তামিম 22 রান করেছেন। বাকিরা সবাই কিন্তু সিঙ্গেল ডিজিট। তার সঙ্গে দেখবেন ডাক করেছেন 3 জন। নাজমুল হোসেন শান্ত সেই ডাকের মধ্যে রয়েছেন। যদিও প্র্যাকটিস ম্যাচকে বলা হয় যে প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্স দিয়ে সবকিছু জাজ করা যায় না, নিজেদেরকে একটু ঝালাই করে না। কিন্তু কিন্তু প্র্যাকটিস ম্যাচে জাজ করলাম না আমরা, কিন্তু তাই বলে একটা টিম 22 ওভারে 54 রানে অল আউট হয়ে যাবে, এটাও তো আসলে খুবই কনসার্নিং ব্যাপার। অবশ্যই অ্যালার্মিং ব্যাপার। এই যে আপনার যে অ্যালার্মটা বাজিয়ে দিলেন আপনি, তার মানে হচ্ছে যে এখানে যে কনফিডেন্স ছিল টেস্টে আপনি একটু প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনারা এখানে বলে যাচ্ছেন যে আমরা সম্মান নিয়ে ফিরতে চাই। সম্মান মানে কি? আপনি একটা ভেগ টার্ম বলেছেন প্রথমে, তো জেতার কথা আপনার কনফিডেন্স কখনোই ছিল না। জিম্বাবুয়ের কাছে আপনি টেস্ট হেরেছেন খুবই বাজেভাবে, এবং সেই বাজেভাবে হারা আর তার সঙ্গে তারই কিন্তু কনসিকোয়েন্স আমরা দেখছি এখানে প্র্যাকটিস ম্যাচে আপনার অস্ট্রেলিয়া 11-এর সঙ্গে, যারা কিন্তু খুব বড় কিন্তু প্লেয়ার নেই এখানে, সেই সব প্লেয়ারের কাছে যখন আপনি এইভাবে হারেন, তার মানে মূল একাদশ 2003 সালে যেভাবে আপনি অস্ট্রেলিয়ার বিপক্ষে কম্পিটিটিভ ছিলেন এবং যে মানের ক্রিকেট খেলেছেন, আপনি এই বছর কিন্তু সেভাবে খেলতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। কারণ একেবারে যদি ফ্ল্যাট উইকেট দেয় তখন আপনি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আদার দেন আপনার সেই জায়গায় নেই। বোলিং ইউনিটকেও যদি আমার কাছে বলেন, তাহলে নাহিদ রানা এবং শরীফুল না থাকাতে যেটা হয়েছে, অলরেডি কিন্তু দুটো ল্যাকিংস তৈরি হয়েছে, এবং সেই লিকেজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে খালিদ কিংবা যদি আপনার এবাদতের কথা চিন্তা করেন, এবাদত তো আপনার যে ইকোনমি দেখলাম, বোলিং ইকোনমি, তার কিন্তু খেলারই কথা না, সে কিন্তু খেলার মুডেই নেই। তিনি ছিলেন যে প্যাটার্নাল লিভে, সেই ইতালিতে ছিলেন, সেখান থেকে তাকে উড়িয়ে আনতে হয়েছে আপনার দুজন পেস বোলার ইনজুরিতে পড়ার কারণে। তার মানে হচ্ছে যে আপনার যদি কোনো কারণে তিনজন পেসার ইনজুরিতে পড়ে যায়, তাহলে আপনার বোলিং ইউনিট নেই। তা সেক্ষেত্রে আপনাকে আরও বিকল্প পেসার খুব ফাইন টিউন করে ভালোভাবে আপনাকে প্রস্তুত রাখতে হবে, যেন আপনি যে কোনো সময় যে কোনোভাবে খেলতে পারে। কি বরাবরই তো আসলে বাংলাদেশের মূল শক্তির জায়গাটা বোলিং। বোলাররা। স্পিনে আমরা যদি মেহেদী হাসান মিরাজের কথা বলি, তার কাছ থেকে ধরলাম যে পারফরমেন্সটা আসলো, এবং ডারউইনে খুব সম্ভবত স্পিন ট্র্যাক হতে যাচ্ছে। তো পেস অ্যাটাকে আমাদের মূল যে শক্তির জায়গা সেটাও নেই। এবাদত রয়েছেন, তিনি অনেক দিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন, কম্পিটিটিভ ক্রিকেটারের বাইরেই ছিলেন। সেটা আসলে মেইন কনসার্নের জায়গা কিনা, অর্থাৎ যদি কেউ কিছু করে দেখাতে পারে সেটা আসলে বোলাররাই, সেই জায়গাতে একটা ল্যাকিংস তৈরি হয়েছে বাংলাদেশের, সেটা একটা বড় সমস্যা কিনা। একটা লিকেজ তৈরি হয়েছে, এবং এই লিকেজটা কিন্তু আপনার সারাতে হলে আপনার যে 3জন পেসার খেলবে, তার মধ্যে হয় খালিদই খেলবে আমার যতটুকু ধারণা, থার্ড সিমার হিসাবে। তো খালিদ খেললে খালিদের একটা ব্যাপার রয়েছে, একই চ্যানেলে ডেলিভারি দেওয়ার তিনি চেষ্টা করেন, এই কারণে হয়তো তিনি ভালো করবেন। ওদিকে হাসান মাহমুদ খুব ভালো ছন্দে রয়েছেন, আপনার কাউন্টি ক্রিকেটের তার যে এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্সটা তিনি কাজে লাগাতে পেরেছেন। একইভাবে আপনি যদি তাসকিন আহমেদকে চিন্তা করেন, তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ার কন্ডিশনে আগেও খেলেছে, তার ওয়ানডে বিশ্বকাপ খেলেছে, সেই সব জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই মুহূর্তে তাকে সেরা ডেলিভারি দেওয়া উচিত। এবং টেস্টে আপনি যেটা বললেন যে ডারউইনে স্পিন ট্র্যাক হবে, আমি সেটা মনে করি না, কারণ অস্ট্রেলিয়া কখনোই স্পিন ট্র্যাক বানাবে না, এবং তার যে কন্ডিশন এখন ড্রপ পিন উইকেট যেটাকে বলে, বাইরে উইকেট বানায় এবং সেটাই এনে তারা পিচ সেন্টারে এখানে সেট করে। তো এই কালচারটা কিন্তু অস্ট্রেলিয়ার পুরো ম্যাক্সিমাম জায়গাতেই, কারণ হলো তারা প্রত্যেকটা স্টেডিয়ামকে মাল্টি স্পোর্টসের হিসেবে ব্যবহার করে, এবং এখানে যে খেলা হবে সেখানে কিন্তু পেস অ্যান্ড বাউন্স, যেটা আমরা এখন আজকে দেখলাম, সেই ক্যারেক্টারটাই থাকবে। প্রথম দিন হয়তো একটু বেটার উইকেট থাকবে, যারা করবে তারা একটু ভালো, হয়তো যদি সেটেল হতে পারে তাহলে ভালো রান করার সম্ভাবনা দেখা যাক আসলে সেটা কি হয়। বেশ কনসার্নের জায়গা আমরা বলছিলাম, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা সাপোর্ট দিতে পারেন, স্পেশালি যে দলটা নিয়ে বাংলাদেশ গেছে, কার কাছ থেকে আসলে বড় ইনিংস আসবে বা আসলেও আসবে কিনা, সেটা নিয়েও এখন আসলে সন্দেহ তৈরি হয়েছে। তবে আমরা শুভকামনা জানিয়ে শেষটা করতে চাই। সেকেন্দার আলী, অনেক ধন্যবাদ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ দলের যে অস্ট্রেলিয়া সফর, সেখানে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া একাদশের এগেনস্টে। আলোচনা হচ্ছিল। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।